নগরায়ন তো আমাদের হচ্ছে ঠিক আছে, কিন্তু এই চাহিদাটা প্রান্তিক পর্যায়েও যাচ্ছে এখন নাকি? ইউনিয়ন লেভেল পর্যন্ত এখন অ্যালুমিনিয়ামের একটা বাজার প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল যে বিভিন্ন প্রোডাক্ট আছে, অ্যালুমিনিয়ামের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে। ডলারের দাম যেহেতু বেড়ে গেছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, দাম বাড়িয়ে সমন্বয় করছেন? আসলে তো কিছু করার নাই, কোম্পানিকেও তো কিছু একটা প্রফিটে যেতে হবে, যে কারণে কিন্তু আমাদের ওই জায়গাগুলোতে একটু কাজ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান বিশ্লেষণে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছে আমি সাইদ আরমান। দর্শক, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে অ্যালুমিনিয়ামের ব্যবহার। নগরায়ন এবং মানুষের আর্থিক সক্ষমতা এর চাহিদাকে বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। স্থানীয় বাজারের কারণে এ খাতের ব্যবসা বড় হলেও রপ্তানি শূন্য উদ্যোক্তারা। আজ আমরা অ্যালুমিনিয়াম খাত নিয়ে আলাপ করব। হুমায়ুন ফরিদ আমাদের অতিথি, তিনি ঢাকা থাইয়ের মহাব্যবস্থাপক। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাগরিক টিভিকে আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একটু মোটা দাগে আপনার কাছে শুরুতে আলোচনা করতে চাই যে এই খাতের আসলে আকার সম্পর্কেও জানি না, বিনিয়োগ সম্পর্কে আমরা খুব বেশি জানি না এবং জানাও যায় না। একটু বলবেন যে এই খাতটার আকারটা আসলে কোথায় এসে দাঁড়িয়েছে এখন? জি, যদি আমি একটু পিছন থেকে বলি, এই ইন্ডাস্ট্রিটা আসলে বুম করেছে আর্লি 80s-এ। 80s-এর আগে বাংলাদেশে যে ব্যাপারটা ছিল যে কিছু ইম্পোর্টাররা থাইল্যান্ড থেকে অ্যালুমিনিয়াম প্রোফাইলটা ইম্পোর্ট করতো। পরবর্তীতে 79-এ বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ওনারা এই প্রথম বাংলাদেশে ফ্যাক্টরি করেন, এবং তখন যেহেতু থাইল্যান্ড থেকে আসতো, এই প্রোডাক্টটাকে সবাই থাই অ্যালুমিনিয়াম বলেই আসলে চেনে। তো আস্তে আস্তে যদি মার্কেটে দেখেন যে এই প্রোডাক্টটাকে সবাই থাই অ্যালুমিনিয়াম বলে থাকে। সো স্লোলি এই প্রোডাক্টটার একটা কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। বাংলাদেশের আর্থিক সচ্ছলতা যত বেড়েছে, এই প্রোডাক্টের ডিমান্ডটাও কিন্তু স্লোলি বেড়েছে। সো 2000-এর দিকে 97, 96 এই টাইমটায় এসে আরও নতুন নতুন কোম্পানিগুলো ঢাকা থাই, কাই অ্যালুমিনিয়াম, এরা কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্টে আসলো এবং মার্কেটটা বড় হওয়া শুরু করলো। সো তখন মান্থলি 2000 টনের একটা মার্কেট ছিল। তো সেটা আসলে বাড়তে বাড়তে 2015-এ এটা বুম করলো, এবং বুম করে যেটা হয়েছে, মার্কেটটা অ্যারাউন্ড 5000 টনে মার্কেটটা চলে আসছে, যেটা এখন যদি আপনি বলেন এটা এখন অ্যাবাভ 6000 টন পার মান্থ এটার একটা ডিমান্ড বাংলাদেশ মার্কেটে আছে, যার 90% লোকাল কোম্পানি যারা ম্যানুফ্যাকচারিং করছে তারাই সাপ্লাই করছে, 10% ইম্পোর্ট হচ্ছে। সো ওভারঅল যদি আপনি বলেন, এবং এই প্রতিকৃতি হিসাবে কিন্তু বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের যে ওনার আছে জাহিদ মালিক, মাননীয় মন্ত্রী ছিলেন, ওনাকে একটা সাধুবাদ জানাতে হয়। ওনার হাত ধরেই কিন্তু আসলে বাংলাদেশে অ্যালুমিনিয়ামের বিজনেসটা আসলে শুরু হয়েছে। আপনি যেটি বললেন যে চাহিদাটা তো একেবারে অনেকটা বড় আকারে বেড়ে গেছে, এটা নগরায়ন তো আমাদের হচ্ছে ঠিক আছে, কিন্তু এই চাহিদাটা তো প্রান্তিক পর্যায়েও যাচ্ছে এখন নাকি? হ্যাঁ, এখন বর্তমানে বাংলাদেশে আপনি যদি দেখেন, একটা সময় ছিল আজকে থেকে ঠিক 6-7 বছর আগেও ডিস্ট্রিক্ট লেভেলে, বিভাগীয় লেভেলে এই প্রোডাক্টটার একটা ডিমান্ড ছিল। এখন কিন্তু একদম উপজেলা এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত এই অ্যালুমিনিয়াম প্রোফাইলের কিন্তু ব্যবহার বেড়েছে। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল যে বিভিন্ন প্রোডাক্ট আছে, এই যেমন আপনার মনে করেন যে সাইকেলের যে বডি, ফ্রিজের স্ট্রাকচার, এরকম বিভিন্ন সোলার, তো বিভিন্ন খাতে কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে। সো সে কারণে নতুন নতুন আরও ইনভেস্টাররা আসছে। সো বর্তমানে যদি বাংলাদেশের ইনভেস্টমেন্ট দেখেন আপনি, ইটস মোর দ্যান 1000 crore অলরেডি ইনভেস্টমেন্ট কিন্তু এই খাতে হয়ে গেছে, এবং এটার কিন্তু ভবিষ্যতে আরও ইনভেস্টমেন্টের সম্ভাবনা আছে বিকজ অফ বাংলাদেশের অর্থনৈতিক যদি আপনি ডেভেলপমেন্ট দেখেন। সো বেসিক যদি মানুষের যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তো মানুষ কিন্তু বেসিকে কিন্তু এই থার্ড যে জায়গাটাতে এসে মানুষ কিন্তু তার বাসস্থানকে ডেভেলপ করতেছে। সো আপনি যদি দেখেন যে বেসিক যে মানুষের ঘর বাড়ি, আমাদের গ্রামে টিনের ঘর, মাটির ঘর, সেখান থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে দালানে যাচ্ছে, এবং কিছু কিন্তু সেমি পাকা ঘর যেগুলোকে বলি উপরে টিন নিচে, সেখানেও কিন্তু অ্যালুমিনিয়ামের ইউজেস বাড়ছে। সো একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত এখন অ্যালুমিনিয়ামের একটা বাজার কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আপনি যেটি বললেন যে এখন প্রায় 1000 কোটি টাকার মতো বিনিয়োগ আছে, আরও নতুন নতুন অনেক বিনিয়োগ আসছে, মানে এই আগ্রহটা কাদের তৈরি হচ্ছে, আসলে বিনিয়োগের জন্য কাদের আগ্রহটা বাড়ছে একটু বলবেন? আচ্ছা, আসলে ব্যবসায়ীরা কিন্তু সবসময় তাকিয়ে থাকে যে কোন বিজনেসে আসলে স্কোপগুলো আছে।
সো বড় বড় যারা গ্রুপ অফ কোম্পানি যারা আছে তারা কিন্তু সবসময় তাদের একটা নজর থাকে যে কোন বিজনেসে এখনও ব্ল্যাঙ্ক আছে যেখানে তাদের ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে। তারা দেখছে যে এই অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি যেখানে আসলে খুব বড় অর্গানাইজেশন বা কোম্পানিগুলো কিন্তু এখনও এখানে নাই। সো এখন গ্রুপ অফ কোম্পানিগুলো কিন্তু যে কারণে এটার চাহিদার চিন্তা করে কিন্তু তারা আসতেছে। এবং আপনি 2030-র মধ্যে বাংলাদেশে পার মান্থ এটার ডিমান্ড তৈরি হবে 8 থেকে 10,000 টন। সো তারা কিন্তু সেই জিনিসটা ভেবে এখানে নতুন করে ইনভেস্টমেন্টের দিকে আসার চেষ্টা করতেছে। মানে প্রফিট বাড়বে এই কারণে নাকি আসলে চাহিদা বাড়বে এই কারণে? চাহিদা বাড়বে। স্টিল আপনি যদি বলেন মার্কেটে মানুষের যা ডিমান্ড আসলে কিন্তু প্রোডাকশন এবং ডিমান্ড কিন্তু সেম। সো তো মার্কেটে তো ফাইট করার অনেক সুযোগ আছে। সো যে কারণে কিন্তু নতুন নতুন যারা ইনভেস্টার আছে তারা আসতে চেষ্টা করছে এবং অলরেডি কয়েকজন নতুন ফ্যাক্টরি করছে, হয়তো খুব মেবি বাই দিস 24 জুন তারা কিন্তু প্রোডাকশনে যাবে। তখন কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একটা কিন্তু নতুন করে চ্যালেঞ্জও তৈরি হবে, কারণ কি ডিমান্ডের চাইতে সাপ্লাইটা বেড়ে যাবে। এতদিন কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়াল ছিল। সো যে কারণেই নতুন নতুন যারা ইনভেস্টার তারা চিন্তা করছে যে এখানে তাদের ভালো করার সুযোগ আছে, যে কারণেই তারা আসতে আগ্রহী। এখন যাদের বিনিয়োগ আছে আপনাদের, জি, মানে এই মার্কেটটা যদি আমরা 100 টাকার মার্কেট ধরি, আসলে কারা নেতৃত্ব দিচ্ছে মার্কেটটা, কাদের শেয়ারে বড় দখল আর কি? আসলে ঢাকা থাই এবং কাই অ্যালুমিনিয়াম বা কাই অ্যালটেক যে গ্রুপ, এই দুটো কোম্পানি ইন্ডাস্ট্রির 55% শেয়ার দখল করে আছে। বাকি যারা প্রায় 8-9 জন আরও প্লেয়ার, তারা সবাই ছোট ছোট প্লেয়ার, 200-250 টনের বিজনেস করে। তো ওভারঅল এভাবেই চলছে, যে এই দুজনই মেজর প্লেয়ার। এই ছোট যারা আছে তারা বড় হতে পারতেছে না, কারণটা কি? এটা হয়তো ইনভেস্টমেন্টের একটা হয়তো তাদের হয়তো স্কোপ কম আছে, হয়তো ইনভেস্টমেন্ট শর্টেজ আছে, বা কোনো কারণে কেন হচ্ছে না এক্স্যাক্টলি বলা যাবে না। তবে নতুন যে ইনভেস্টাররা আসতেছে তাতে কিন্তু ছোটরা কিন্তু আরও প্রেশারে পড়ে যাবে, বিকজ অফ বড়রা যখনই আসবে তাদের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি সেটাতে কিন্তু ছোট যে বিজনেস যেগুলো আছে, ছোট ছোট কোম্পানি যারা 150-200 টন 250 টন প্রোডাকশন করে, তারা কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে পড়বে। বড়রা তো সবসময় ছোটদের খেয়ে ফেলে, এটা একটা খেয়ে ফেলে। আসলে লাইফটা তো অলওয়েজ চ্যালেঞ্জিং কম্পিটিশন। যারা বড় তাদের যেহেতু ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বেশি থাকবে এবং স্টিল এই মার্কেটটা কিন্তু ক্রেডিট ড্রিভেন। সো যারা বড় আসবে তারা ক্রেডিটটা অনেক বেশি দিতে পারবে, ইজিলি কাস্টমারের কাছে চলে যেতে পারবে, কারণ এই মার্কেটটা কিন্তু টোটালি ট্রেড রিলেটেড। মানে কাস্টমার যারা আছে, এন্ড ইউজার কিন্তু দোকানে যে বলে না আমাকে এই কোম্পানির অ্যালুমিনিয়াম দেন, ম্যাক্সিমামই ট্রেড কিন্তু তাকে কনভার্ট করে যে আপনি আপনার বাজেট কত, সেই বাজেট অনুযায়ী কিন্তু সে তাকে আসলে একটা প্রোফাইল সাজেশন করে যে আপনি এই প্রোফাইলটা ইউজ করেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে কোম্পানিগুলো নতুন যারা আসবে তারা যদি ট্রেডকে বেনিফিশিয়ারি করতে পারে তাদের সেল কিন্তু বেড়ে যাবে। বড়দের তো উৎপাদন ব্যয়ও কম হয় তুলনামূলকভাবে ছোটদের থেকে। Right. তাহলে কাস্টমাররা কি, যারা আমরা ব্যবহার করি, তারা কি এখনকার থেকে কম দামে পাবো নতুন বিনিয়োগ আসলে? না, এই কম দামে পাওয়ার ব্যাপারটা আসলে একটু ডিফারেন্ট জায়গায়। দাম কমবে এটা বলা যাবে না, কারণ আপনি যদি দেখেন গত 1-2 বছরে সব ইন্ডাস্ট্রি, শুধু এই ইন্ডাস্ট্রি না, সকল প্রোডাক্ট যারা আমরা ম্যানুফ্যাকচারিং করি, প্রোডাক্ট ইম্পোর্ট, র মেটেরিয়ালস ইম্পোর্ট করে এনে এখানে ম্যানুফ্যাকচার করি। সো এই ইম্পোর্টের যে আমাদের র মেটেরিয়ালস, এটার কিন্তু প্রাইসটা আপ ডাউন করতেছে বিকজ অফ ডলারের যে ফ্ল্যাকচুয়েশনের কারণে ডলারের প্রাইস বেড়ে যাচ্ছে। সো নতুনরা আসলে যে প্রাইস কমে যাবে সেটা বলা খুব কঠিন, বাট অ্যাভেলেবিলিটি অনেক বেড়ে যাবে। আমরা কাঁচামাল আমদানির বিষয়ে আরও আলাপ করব, একটা বিরতিতে আমরা যাচ্ছি। বিরতির পরে এসে, প্রিয় দর্শক, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে এসে অতিথির সঙ্গে আরও বিস্তারিত আলাপ হবে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অতিথির সঙ্গে আমরা আলাপ করব। আপনি কাঁচামাল আমদানি প্রসঙ্গ টানছিলেন। এখন তো দেশে নানা রকম সংকট আছে, ডলারের সংকট, অনেক পণ্যই তো আসলে আমদানি করা যাচ্ছে না। আপনারা কি ঠিকমতো আমদানি করতে পারছেন, এলসি করতে পারছেন? হ্যাঁ, এলসি করতে পারছি, একটু ডিফিকাল্ট হচ্ছে, সব ব্যাংকের সাথে আসলে নেগোসিয়েশন করে করতে হচ্ছে। সো এটা একটু চ্যালেঞ্জ, বাট আসলে করতে পারছি, সেটা প্রবলেম হচ্ছে না। এই যে ডলারের দাম যেহেতু বেড়ে গেছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, যার কারণে তো আপনাদের আমদানি, কাঁচামাল আমদানির ব্যয়টাও বেড়ে গেছে। তো সেটি কি আপনারা মানে গ্রাহক যারা কিনছে তাদের দাম বাড়িয়ে সমন্বয় করছেন? এখনও সেটা আসলে সেভাবে করিনি।
আসলে বিভিন্ন ধরনের অফার থাকে। আমরা যখন একটা কোম্পানি বিজনেস করি ট্রেডে, বিভিন্ন ধরনের অফার থাকে যে আপনি নেক্সট 2 মাসে যদি একটা সার্টেন লেভেল প্রোডাক্ট নেন আপনাকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে, বা আপনাকে কোনো বিদেশ ট্যুর, বিভিন্ন ধরনের ট্রেড অফার থাকে। এই ট্রেড অফারগুলোকে আসলে আমরা একটু মিনিমাইজ করছি, বিকজ অফ ডিরেক্ট প্রাইসে আমরা এখনও হাত দিচ্ছি না। আমরা ওই অফারগুলোতে আসলে মিনিমাইজ করে চলার চেষ্টা করছি, বিকজ অফ আমার যখন উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, আসলে তো কিছু করার নেই, কোম্পানিকেও তো কিছু একটা প্রফিটে যেতে হবে, যে কারণে কিন্তু আমাদের ওই জায়গাগুলোতে একটু কাজ করতে হচ্ছে। কাঁচামালগুলো সাধারণত কোথা থেকে আপনাদের নর্মালি দেশ থেকে আনেন? ইন্ডিয়া এবং চায়না। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড মার্কেটও দেখেন, ওয়ার্ল্ড মার্কেটও কিন্তু চায়না এবং ইন্ডিয়াই কিন্তু লিড দিচ্ছে, বিকজ অফ বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রি বলেন না কেন, আপনি যদি আরএমজির কথাও বলেন, আমরা কিন্তু আমাদের ন্যাচারাল রিসোর্স খুব কম, যে কারণে কিন্তু আমরা যে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে গেলে কিন্তু যে কোনো বাইরের কোনো বড় দেশের কাছে কিন্তু আমাদের নির্ভরশীল হতে হয়, বিকজ অফ র ম্যাটেরিয়ালসের জন্য। তো যে কারণে চায়না এবং ইন্ডিয়ার একটা সাপোর্ট, তাদের কাছ থেকেই আমরা অ্যালুমিনি ইম্পোর্ট করি এবং তারপরেই আমরা ম্যানুফ্যাকচারিংয়ে যাই। এছাড়া অন্যান্য কেমিক্যাল যেগুলো আছে সেগুলো চায়না থেকে এবং ইন্ডিয়া থেকে আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। যদি আমরা একটু তুলনা করি যে ইন্ডিয়া এবং চায়না, কোন দেশ থেকে আসলে কাঁচামালগুলো আনলে আপনাদের জন্য ব্যবসার জন্য সহজ হয় বা আপনাদের মুনাফাটা একটু বেশি হয়? হ্যাঁ, ইন্ডিয়া থেকেই ইজি হয়, কারণ যেহেতু একদমই আমাদের নেইবার কান্ট্রি, সো অনেক অল্প সময়ে আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। প্রাইসিংয়ে খুব একটা ডিফার করে না, বাট যেহেতু একটা ট্রান্সপোর্ট কস্ট বেয়ার করে, ট্রান্সপোর্ট কস্টের জন্যও ইন্ডিয়া আমাদের জন্য যথেষ্ট সুবিধা দিয়ে থাকে। এছাড়া টাইম কনজিউমও কম, কারণ বিকজ অফ আমাদের বর্ডারে বাই রোডে প্রোডাক্ট চলে আসে, সো সেই একটা সুবিধা আমাদের থাকে। আমি একটু অন্য একটা প্রসঙ্গে যাব, তার আগে একটু জানতে চাই ওই প্রসঙ্গের কারণে যে একটু আমরা স্থানীয় বাজার সম্পর্কে আপনি আমাকে ধারণা দিলেন দর্শকদেরকে, একটু বিশ্ব বাজার সম্পর্কে একটু বলবেন যে এটা বিশ্ব বাজারটা আসলে বিশ্ব বাজার তো অনেক আসলে অনেক এগিয়ে গেছে। অ্যারাউন্ড যদি আপনি ওয়ার্ল্ডের অ্যালুমিনিয়াম মার্কেট, প্রেজেন্ট মার্কেট ধরেন, $70 মিলিয়ন একটা বড় মার্কেট এটা আছে, এবং এশিয়া প্যাসিফিকে কিন্তু এটাকে মোস্টলি ডিপেন্ড করতেছে, যেটা আমি আপনাকে একটু আগেও বললাম যে চায়না এবং ইন্ডিয়া কিন্তু মোস্টলি ডিপেন্ড করতেছে। আপনি যদি পপুলেশন বলেন, এইদিকে এশিয়া প্যাসিফিকে অনেক বেশি, সো মানুষের সংখ্যার সাথে সাথে কিন্তু আবাসস্থলের সংখ্যার বাড়ে। সো অ্যালুমিনিয়ামের ইউজেসটা সবচেয়ে বেশি ইউজেস হয় হচ্ছে গিয়ে আপনার আর্কিটেকচারাল যে প্রোফাইল, যেটা আমরা বলি যে ঘর বাড়িতে জানালা দরজা, এখানে সবচেয়ে বেশি ইউজেস হয়। এছাড়া আপনার অটোমোবাইলসে ইউজ হয়, সোলার, আমি যেটা বলছিলাম, ইলেকট্রনিক্স, তো এই সবগুলো জায়গাতেই কিন্তু অ্যালুমিনিয়ামের প্রভাবটা বেশি। এবং আপনি যদি চায়না যেহেতু ইলেকট্রনিক্স জায়েন্ট, ওয়ার্ল্ডের যত ইলেকট্রনিক পণ্য বলেন, জাপান বলেন, এদের এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং বেশি হয়, সো অ্যালুমিনিয়াম ইউজেসটাও এখানে অনেকটাই তাই বেশি। আপনি যদি ওয়ার্ল্ডের ইলেকট্রনিক্সের যদি হাব বলেন, সেটা কিন্তু চায়না। সো ইলেকট্রনিক্স প্রোডাক্টের অনেক ইকুইপমেন্টসই যেটা আসলে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তো যে কারণে এশিয়া প্যাসিফিকে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটটাকে ড্রাইভ করছে। আমরা স্থানীয় বাজারটা ঠিক আছে, আমাদের দেশি উদ্যোক্তা আপনারা যারা আছেন এটা সামাল দিচ্ছেন, তো এটা তো যেহেতু বিশ্ব বাজারটা আপনি যে চিত্রের কথা বললেন, বিশ্ব বাজারটাও তো বড়, আমরা তো চাইলে রপ্তানির সুযোগও নিতে পারি বিনিয়োগ করে, এই দিকে আপনারা যাচ্ছেন কি? আচ্ছা, এই দিকে একটা বড় চ্যালেঞ্জ আছে, যে আমি একটু আগে বলছিলাম আপনাকে যে আমাদের যে র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়ালসটা আমরা তো ইম্পোর্ট করে এনে করি, সো আসলে আমরা এক্সপোর্ট করতে গেলে যে জিনিসটা হবে যে প্রাইসিং, এই জায়গায় আমরা চ্যালেঞ্জে পড়ে যাব, কারণ চায়না বা ইন্ডিয়া যে প্রাইসে দিতে পারবে আমরা সেটা দিতে পারবো না, বিকজ অফ র মেটেরিয়ালস কিন্তু আমাদেরকে তাদের কাছ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সো এইটা একটা বড় চ্যালেঞ্জ। সো এখন পর্যন্ত কোনো কোম্পানি সেইভাবে হয়তো চিন্তা করেনি, বিকজ অফ আমাদের লোকাল যে মার্কেটের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সেটা এখনও কিন্তু আমরা মানে তার সাথে সারপ্লাস প্রোডাকশন দিতে পারছি না। হয়তো যখন সারপ্লাস প্রোডাকশন হবে, হয়তো আমরা হয়তো চিন্তা করব যে কোথায় যাওয়া, মানে কোনো এক্সপোর্টের ব্যবস্থা করা যায় কিনা। না, কাঁচামাল আমদানি করে ব্যয় হবে, কিন্তু আমাদের দেশে তো আবার আপনি সস্তায় শ্রম পাচ্ছেন, সেটা তো আপনাকে একটা বাড়তি বেনিফিট দেয়, রাদার দেন আপনার ওয়ার্কিং কস্ট বা ম্যানুফ্যাকচারিং পিপলের যে কস্টটা, সেটার চাইতে অনেক বেশি কস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে আমি র মেটেরিয়াল সেটা। সো যে কারণে দুইটা সামঞ্জস্য যখন হবে, তখন প্রাইসটা আসলে বেড়ে যাবে। সো এটা একটা চ্যালেঞ্জ আছে। তারপরেও যেহেতু যে আমি আপনাকে বললাম যে লোকাল ডিমান্ডটা আমরা এখনও ফুলফিল করতে পারছি, সারপ্লাস আমাদের কোনো প্রোডাকশন নাই, সো যে কারণে কিন্তু এখনও কেউ সেভাবে চিন্তা করছে না। হয়তো ভবিষ্যতে সারপ্লাস প্রোডাকশন হলে হয়তো চিন্তা আমরা করব। একটু আপনাদের কোম্পানির বাৎসরিক বেচা কেনার চিত্র এবং কি পরিমাণ উৎপাদন সক্ষমতা একটু যদি জানান আমাদেরকে। আচ্ছা,
আমরা মান্থলি আসলে 1300 থেকে 1400 টন প্রেজেন্টলি প্রোডাকশন করে থাকি, এবং এটা অলরেডি আমরা আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়েছি। সো মেবি এই কোয়ার্টারের পরে আমরা হয়তো 2000 টন প্রোডাকশন পার মান্থ আমরা দিতে পারবো। সো ঢাকা থাই আসলে লাস্ট 26 ইয়ার্স বাংলাদেশে বিজনেস করছে এবং সফলতার সাথেই করছে। এবং ঢাকা থাইয়ের যদি একটু ইতিহাস বলি, আমাদের 3টা ব্র্যান্ড, একটা ম্যাক্স, একটা অ্যালকো এবং ম্যাক্সপো, এটা 3 ধরনের থিকনেসের কারণে 3টা আলাদা আলাদা ব্র্যান্ড করা আছে। এবং এই ইন্ডাস্ট্রিতে আমরা যখনই নতুন, যেমন আমরা যখন ম্যাক্স করি, এই ম্যাক্সের সিমিলারলি কিন্তু অন্যান্য আরও যারা কোম্পানি আছে এই একই রকম কাছাকাছি নাম দিয়ে তারাও কিন্তু একই ব্র্যান্ড শুরু করে। সো ঢাকা থাই এই ইন্ডাস্ট্রিতে একটা ইউনিক কোম্পানি, কারণ নতুন যত ধরনের প্রোডাক্ট বলেন কেন, ইনোভেশন কিন্তু ঢাকা থাই করেছে। আপনি 2000-এর দিকে, 2005-এর দিকে যখন দেখলাম যে বাংলাদেশে যে যখন একটা মিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের একটা এই ট্রেডিশনাল যে অ্যালুমিনিয়াম প্রোফাইল তার থেকে একটু বেটার কোয়ালিটির প্রোফাইল তারা কিন্তু চাচ্ছিল। ঢাকা থাই বাংলাদেশের প্রথম ইডিএফ, ইউরোম্যাক্স, হ্যাঁ, এই ধরনের নতুন নতুন প্রোফাইল কিন্তু বাংলাদেশে এবং পাউডার কোটিং এগুলো নিয়ে বাংলাদেশে আসে। এবং এখনও এই ইন্ডাস্ট্রিতে 7 to 8% টোটাল প্রোডাকশনের কিন্তু এই দামি প্রোডাক্টগুলোর একটা চাহিদা তৈরি হচ্ছে। সো এটার ইনোভেটরও কিন্তু ঢাকা থাই। মনপুরিত আমরা আরেকটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আসে আবারও আপনার সঙ্গে আলাপ করব। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পরে এসে আবারও আমরা অতিথির সঙ্গে আলাপ করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অতিথির সঙ্গে আলাপ করব। আপনি শুরুতে একটি প্রসঙ্গ টানছিলেন যে মানুষ তো আসলে কার পণ্যের মান কি সেটা জানে না, এবং মানুষ কোন কোম্পানির পণ্য সেটাও চিন্তা করে কিনে না। এই জায়গাটা আসলে তো মানুষের সচেতন হওয়ার খুব দরকার আছে, তাই না? এটি আসলে মানুষ কীভাবে বুঝবে যে কোন পণ্যটা ভালো, কার পণ্যটা ভালো? না, ডেফিনেটলি আসলে একদমই যে চেনে না সেটাও আমি বলবো না, বিকজ অফ আপনি বাংলাদেশে যেসব কোম্পানি গুলো আসলে এই প্রোডাক্টগুলো ইউজ করছে তার একটা বড় অংশ হচ্ছে ডেভেলপার ফার্ম। সো ডেভেলপার ফার্মে কিন্তু যারা এক্সপার্টিস আছে তারা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানে। সো বেসিক যে প্রোডাক্টের যে জিনিসটা হচ্ছে থিকনেস, যে মোটা এবং পাতলা। সো এই যে থিকনেস, এই থিকনেসের উপর ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি করা হয়। এবং এর বাইরেও আরও কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন পাউডার কোটিংয়ের একটা ক্যাটাগরি আছে, ইডিএফ আছে, হ্যাঁ, ইউরোম্যাক্স আছে। সো এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা আস্তে আস্তে মানুষের মধ্যে এই মানুষ কিন্তু এই ব্যাপারে আস্তে আস্তে জানছে। তো যে কারণে মানুষ যে একদম জানে না সেটা বলা যাবে না। এবং 2 নাম্বার যে ইস্যুটা হচ্ছে যে মানুষ যখন দোকানে যাচ্ছে, দোকানের যে কর্মী সে কিন্তু প্রোডাক্টের ডেফিনিশন বলে দিচ্ছে যে এই প্রোডাক্টটার এই কোয়ালিটি ভালো, ওই প্রোডাক্টটার কোয়ালিটি এই ধরনের। সো আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে, জানছে না যে সেটা না, বাট এটা প্র্যাকটিসের ব্যাপার আর কি। মানুষ যখন আগ্রহ জাগবে এমনিতেই মানুষ এগুলো সম্পর্কে জেনে যাবে। আপনার কথায় যেটা বুঝলাম যে স্থানীয় বাজার বড়, বিশ্ববাজারও বড়। একটু বলবেন যে মোটা দাগে এই খাতটাকে বড় করতে আসলে সরকারের কী ধরনের নীতি সহায়তা দরকার আপনাদের? এইখানে যেটা সবচেয়ে বড় জিনিস, যে আমরা যারা প্রোডাকশনে কাজ করি, যেমন গ্যাস এবং ইলেকট্রিসিটি, দুইটাই কিন্তু আমাদের এই প্রোডাকশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সো একটা হচ্ছে যে এটার প্রাইসটা ইন্ডাস্ট্রি খাতে ইলেকট্রিক এবং গ্যাসের যখন প্রাইসটা বেড়ে যায় তখন অটোমেটিক্যালি আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যায়। তো এই জায়গায় যদি একটা সাবসিডি পাওয়া যেতে পারে, অথবা অনেক সময় যেটা প্রবলেম হয় যে এই গ্যাস এবং ইলেকট্রিক সাপ্লাইটাও অনেক সময় প্রবলেম হয়। সো এই জায়গাটাতে যদি গভর্নমেন্টের যদি একটা বেনিফিটস আমরা পাই, আমার মনে হয় যে আমাদের জন্য প্রোডাকশন আরও ইজিয়ার হবে, প্রাইস কমে যাবে, মানুষ মানে অল্প প্রাইসে প্রোডাক্টটা পারচেস করতে পারবে। মানে সরকার যেটা বলেছিল যে গ্যাসের দাম বাড়ালো, বিদ্যুতের দাম বাড়ালো, আপনারা ঠিকমতো পাবেন, সেটি পাওয়া যাচ্ছে না। না, এখন পর্যন্ত প্রায় সময় প্রবলেম হচ্ছে। আমাদের কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু প্রতি মাসেই মানে ফ্রিকুয়েন্ট গ্যাসের যে চাপ সেটার কারণে কিন্তু আমাদের প্রোডাকশন ব্যাঘাত হয় এবং ইলেকট্রিসিটি চলে যায়। সো এই প্রবলেম তো কিছুটা আছেই। সো তারপরেও যদি আমরা যারা ইন্ডাস্ট্রিতে, যারা ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশনগুলো আছে, এই জায়গায় যদি খুব স্বাভাবিকভাবে ইলেকট্রিসিটি এবং গ্যাসের একটা ব্যবস্থা থাকে, আমার মনে হয় ইন্ডাস্ট্রি আরও ভালো করবে, প্রোডাকশন কস্ট কমে যাবে। যে সংকটগুলোর কথা বললেন, এই সংকটগুলো নিয়ে তো সরকারের সঙ্গে আপনাদের দেন দরবার করতে হবে, হয়
সেটি আপনারা কিভাবে করছেন? আসলে অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন আছে, একটা অ্যাসোসিয়েশন এগুলো নিয়ে কাজ করে। তো তবে আমি বলবো না যে আমাদের অ্যাসোসিয়েশন খুবই স্ট্রংলি কাজগুলো করছে। আমার মনে হয় যে অ্যাসোসিয়েশনের এই জায়গাতে আরও মুখ্য ভূমিকা পালন করা উচিত। আমাদের আসলে যে প্রবলেমগুলো আছে সেগুলো গভর্নমেন্টের কাছে যাওয়া, এবং আমরা যদি গভর্নমেন্টের কাছে কিছু বেনিফিটস পাই, ট্যাক্স ভ্যাটেও যদি কিছু বেনিফিটস পাওয়া যেতে পারে, যেহেতু আমরা এখানে লোকালি ম্যানুফ্যাকচারিং করছি, তো যেহেতু আমরা বাইরে থেকে কাঁচামাল আমদানি করি, সেখানে যদি কিছু আমাদের বেনিফিটস আর একটু বেশি দেওয়া যায়, সেক্ষেত্রে কস্টিংটা আমাদের কমে যাবে। কস্টিংটা কমলে আলটিমেটলি কিন্তু কাস্টমার লাভবান হবে। কোম্পানি যে একা লাভবান তা কিন্তু না, কাস্টমারও লাভবান হবে। সো অ্যাসোসিয়েশনের ভূমিকা আমার মনে হয় যে আরও বেশি হওয়া উচিত। অ্যাসোসিয়েশনের রেগুলার মিটিং, আলোচনা এটা থাকা উচিত, যেটা এই ইন্ডাস্ট্রিতে একটু কম। আপনারা যারা এই খাতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তো একটু এই নেতৃত্বগুলো নিতে পারেন, তারা নিচ্ছেন না কেন তাহলে? আসলে নিতে পারি সেটা ঠিক, বাট কোনো না কোনো সব জায়গায় তো আসলে বিভিন্ন ধরনের জটিলতা থাকে, যে কারণে আসলে হয়ে ওঠে না। চাইলেই আসলে সব কিছু পারা যায় না, এটাও যেমন একটা সত্যি কথা। বাট আমাদের ইচ্ছা আছে যে অ্যাসোসিয়েশনটা আরও স্ট্রং হোক, আমরা গভর্নমেন্টের সাথে বিভিন্ন কিছু লেনদেন নিয়ে কাজ করি। তো আশা করছি ইনশাল্লাহ ভবিষ্যতে সেটা হবে, হয়তো এখন নেই। আমাদের দেশে তো মানে বেকারত্ব বড় একটি সমস্যা। একটু জানতে পারি যে আপনাদের এই খাতে আসলে কর্মসংস্থানের কি সুযোগ আছে? বড় হ্যাঁ, অবশ্যই। এই ইন্ডাস্ট্রিতে আপনি যদি কোম্পানিগুলো যদি টোটাল ইন্ডাস্ট্রিতে 35,000 প্লাস লোক কিন্তু কর্মরত আছে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। সো এটা কিন্তু বাড়ার আরও চান্স আছে। আমি যদি বলি যে 2010-এর দিকের কথাও যদি বলি, টোটাল বাংলাদেশে অ্যারাউন্ড ফ্যাব্রিকেটরের সংখ্যা ছিল 5 থেকে 6,000, যেটা এখন অলমোস্ট মোর দ্যান 12,000। সো এই ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ব্রুম করতেছে। সো এমপ্লয়ি সংখ্যাও অনেক বাড়তেছে, মানে রিলেটেড যে ইন্ডাস্ট্রির যে টোটালটা ফ্যাব্রিকেটর, এই জায়গায় কিন্তু অনেক ম্যান পাওয়ারের কিন্তু জব হচ্ছে, তারা কাজ করতেছে। যদিও একটা বড় সংখ্যা হচ্ছে ডেইলি লেবার, যারা কিনা কোনো ফ্যাব্রিকেটরের আন্ডারে, কন্ট্রাক্টরের আন্ডারে ডেইলি বেসিসে কাজ করছে। বাট তারপরেও প্রতিনিয়ত কিন্তু এমপ্লয়মেন্ট এখানে বাড়ছে, এবং ইন্ডাস্ট্রি যেহেতু গ্রুম করছে, আরও নতুন নতুন কোম্পানি আসতেছে, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু ম্যান পাওয়ারের মানে এমপ্লয়মেন্টের সুযোগ আরও বেড়ে যাচ্ছে। যে সমস্ত কোম্পানি দৈনিক মজুরিতে শ্রমিক নেয়, আমরা সাধারণত দেখি যে তারা শিশু শ্রমও নিয়োগ করে থাকে। মানে একটু বলবেন যে আপনারা তো বড়, আপনারা হয়তো জানার কথা না, কিন্তু তারপরেও যেহেতু এই খাতেই আপনি কাজ করছেন, মানে শিশু শ্রমিক কাজ করছে না তো আবার? বিকজ অফ এটা আসলে একটু টেকনিক্যাল কাজ, যে কারণে আসলে শিশু শ্রমিকের এখানে কাজ করার সুযোগটা খুবই কম। হুমায়ুন ফরিদ, আপনাকে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঢাকা থাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ অ্যালুমিনিয়াম খাত নিয়ে আলাপ করলাম, এই খাতের সংকটের কথা জানলাম, আবার সুযোগের কথাও জানলাম। আমরা চাই অ্যালুমিনিয়াম খাত যে বাংলাদেশের যে স্থানীয় বাজার তারা নিজেরা সব মিটিয়ে যাচ্ছে, সেটি থাকুক। একই সঙ্গে যদি রপ্তানির সুযোগ হয়, সেই ধরনের বিনিয়োগে এই খাতের উদ্যোক্তারা যাবেন, সেটি আমাদের প্রত্যাশা। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।